ভালো আছি। বিশ্বাস করো, ভালো আছি। খুব ভালো আছি। এমআর এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আছে আবুল খায়ের সজীবের উপন্যাস মন। এই উপন্যাসটি ছোট ছোট অংশে সাজানো হয়েছে। তার একটি অংশ হচ্ছে ভালো আছি। আজ আপনাদের জন্য থাকছে ভালো আছি পর্ব 1। মধ্যবিত্ত মানুষদের মাসের প্রথম দিন অর্থাৎ মাইনে পাওয়ার দিনটা বোধহয় বেশ স্পেশাল। এদিন তাদের চোখে নেমে আসে স্বপ্ন, নানান রকম গান, হাজার কথার ফুলঝুরি। গত 30টা দিনের নানান যন্ত্রণাকে এক মুহূর্তেই তুড়ি মেরে বাউন্ডারির ওপারে পাঠিয়ে দিয়ে মুখে থাকবে বিজয়ের হাসি। আমিষ নিরামিষের দ্বন্দ্ব ভুলে আজ পাতে উঠবে রেস্টুরেন্টের বিরিয়ানি। এরকম স্বপ্ন প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের কর্তাদের। আমারও। আজ মাইনে পেয়েছি, আর তাই গলায় উঠছে অঞ্জন দত্তের গানের সুর। মাসের প্রথম দিনটা এই ধর্মতলার মোড়ে, লালচে আলো কালচে হয়ে যাওয়া অস্কারে। আমরা যারা মধ্যবিত্ত তাদের কল্পনা শক্তি প্রবল। বাস্তবতার কাছে বরাবরই পরাজিত হয়ে আমরা কল্পনার কাছে আশ্রয় নেই, স্বপ্নের কাছে হাত পাতি, নিজের অক্ষমতাকে ছুঁড়ে মারি হালকা নেশার গ্লাসে। বাকি 30টা দিন কেমন করে কাটবে সেই হিসেব না করে 200 টাকার টিকিটে বসে যায় সিনেমা হলে। ফুটপাতে 2 টাকা দামের চায়ের দিকে বাঁকা চোখে তাচ্ছিল্যের দৃষ্টি দিয়ে শটান ঢুকে পড়ি কোনো এক রেস্টুরেন্টে। এক মুহূর্তে নিজেকে মনে হয় সেলিব্রিটি। আশেপাশের অল্প বয়স্কা মেয়েদের দিকে তাকিয়ে ঘর্মাক্ত শার্টের কলারটা উঁচিয়ে শুরুত করে কফির মগে চুমুক দিয়ে জানান দেই, কফির সাথে সখ্যতা আমাদের হয় মাসে একবার। আমার ক্ষেত্রে ব্যতিক্রম কিছুটা আছে, তবে সেটা অতি সামান্য। আজ মাইনে পেয়েছি। এখন সন্ধে 7টা। রাস্তার মোড়ে বাসের জন্য অপেক্ষা করছি। কখনই মধুর নয়, কিন্তু আজ অপেক্ষাটা মনে এক মিশ্র অনুভূতি সৃষ্টি করেছে। কিছুটা আকুলতা, কিছুটা স্বপ্ন। আকুলতা ঘরে ফেরার, স্বপ্ন আর 8-10টা মধ্যবিত্তের মতোই। হাতের শপিং ব্যাগটার দিকে চোখ পড়ল। একটা টাঙ্গাইলের তাঁতের শাড়ি কিনেছি আমার বালিকা বউয়ের জন্য। 1 বছরে আজ বোধ হয় দ্বিতীয়বার। যে স্বপ্ন নিয়ে আমার কাছে এসেছিল তার কিছুই দিতে পারিনি ওকে। তার বদলে তাকে দিয়েছি সংসার নামক জটিল ও দুর্বোধ্য শব্দের দায়ভার। যার জামদানি পাওয়ার কথা ছিল তার সন্তুষ্ট থাকতে হচ্ছে তাঁতের শাড়িতেই। যার ক্যান্ডেল নাইট ডিনারে যাবার কথা ছিল তাকে খুশি থাকতে হচ্ছে আলু ভর্তা আর ডালের সাথে তেলে ভাজা শুকনো মরিচে। পাশের বাড়ির ভাবির মতো যার গাড়িতে শপিং এ যাওয়ার কথা ছিল তাকে রাস্তার মোড়ে অনেক সময় ব্যয় করতে হয় একটা রিক্সা পাওয়ার আশায়। স্রেফ ভালোবাসা সবকিছু মেনে নিয়েছে এই আমার মতো অকর্মণ্য মধ্যবিত্তকে ভালোবেসে। ভালোবাসাই মানুষকে অসহায় করতে পারে, আবার বসাতে পারে সিংহাসনে। আর সেই সিংহাসনটা যদি মন হয় তবে তার জন্য যে কোনো যুদ্ধেই অবতীর্ণ হওয়া যায় সীমাহীন আনন্দে। বাস চলে এসেছে। ঠেলাঠেলি করে কোনো রকমে বাসে উঠলাম। সিট ফাঁকা নেই, দাঁড়িয়ে আছি। আজ মনের মধ্যে একটা ঘোর কাজ করছে। আজ যেন মন আর মন নেই। জ্যাম ভালো লাগছে, প্রচন্ড ভিড়ময় বাস ভালো লাগছে, বাস ভাড়া নিয়ে কন্ডাক্টরের সাথে যাত্রীদের ঝগড়া ভালো লাগছে। এত সব ভালো লাগার মাঝে হঠাৎ চোখ পড়ল শাড়ির দিকে। পরম মমতায় শাড়িটাকে টেনে আনলাম বুকের কাছে।
যেন বাসের ভিড় তাকে না ছোঁয়, যেন অশুভ নজর তাতে না পড়ে। প্রিয়জনকে কিছু দেবার আনন্দ অন্য সব কিছুকে ছাড়িয়ে যায়, হোক না সেটা খুব সামান্য। শাড়ির দিকে তাকাতেই বালিকা বউয়ের কথা মনে পড়ল। মনে হলো বাস থেকে নেমেই বাসার পাশে রাস্তার মোড়ে ফুলের দোকান থেকে একগুচ্ছ ফুল নেব আজ। অবনী, আমার বালিকা বউ, ফুল খুব পছন্দ করে। বাসার পাশের লাইব্রেরি থেকে পূর্ণেন্দু পত্রীর কবিতার বই নেব একটা। অবনীর প্রিয় কবি পূর্ণেন্দু পত্রী। অবশ্য আমার কবিতাও ওর ভালো লাগে, তবে মুখ ফুটে কখনো বলেনি, অতটুকু আমি বুঝি। একদিন রাতে আমি টেবিল ল্যাম্প জ্বালিয়ে অফিসের কি যেন একটা ফাইল নিয়ে নাড়াচাড়া করছিলাম। অবনী এসে আমার কাঁধে হাত রেখেই অভিযোগের সুরে বলল, এখন আর আগের মতো ভালোবাসা না আমায়, তাই না? আমি অবাক হয়ে বলেছিলাম, কেন? ও বলল, কতদিন হলো কোনো কবিতা শোনাও না। সেদিন রাতে নতুন কবিতা লিখে শুনিয়ে শান্ত করেছিলাম ওকে, আর সেদিনই বুঝেছিলাম আমার কবিতা ওর কতখানি পছন্দ। আনমনেই হাসি চলে আসলো। দেখতে দেখতেই সময় পার হলো। বাস এসে থামলো বাসার কাছেই। বাস থেকে নেমেই ফুলের দোকান থেকে ফুল আর লাইব্রেরি থেকে কবিতার বই নিয়ে বাসায় ফিরলাম। দরজা নক করছি, খুললো না। আবার নক করলাম, না, খুললো না। অন্যদিন তো একবার নক করতেই দৌড়ে এসে দরজা খুলে দিত, কোনো সমস্যা নয় তো। আবার নক করলাম। এবার একটা ক্ষীণ কণ্ঠ ভেসে আসলো, আসছি। বুঝলাম বাথরুমে বোধ হয়। একটু পরেই দরজা খুললো। অবনী একটা গামছা দিয়ে ভেজা চুল মুছছে। বুঝতে বাকি রইল না মাত্রই গোসল করেছে। কালো শাড়ি লাল পাড়ে তাকে অসম্ভব সুন্দর লাগছে। আমার হাতে ফুলের গোছা তার চোখে পড়েনি। ভাঙা ড্রেসিং টেবিলটার সামনে দাঁড়িয়ে একপাশে একটু কাত হয়ে ভেজা চুলগুলো গামছা দিয়ে আঁচড়াচ্ছে অবনী। ফুলের গোছা থেকে একটা গোলাপ নিয়ে আলতো পায়ে এগিয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম পেছন থেকে। অবনীর মৃদু অসম্মতি আমাকে জানিয়ে দিল এই ভালোবাসার হাহাকারটা তার বেশ প্রবল। আমি ওর ভেজা চুলগুলোকে খোপা বানিয়ে দিলাম, আর পৃথিবীর শ্রেষ্ঠ ফুলদানি এই খোপায় গুজে দিলাম একটা গোলাপ। ভেজা চুল আর গোলাপের গন্ধে আমি বিভোর। কানে কানে বললাম, কবিতা শুনবে? অবনীর গলায় যেন ভালোবাসা আটকে আছে, শুধু মাথা নাড়িয়ে বলল, হুম। আমি বলতে শুরু করলাম, ভালো আছি, বিশ্বাস করো, ভালো আছি, খুব ভালো আছি। না হয় একটু অভাব আছে, তারপরও ডাল ভাত ভর্তা যা হোক খাচ্ছি তো। না হয় জামদানি হচ্ছে না, টাঙ্গাইলের তাঁতের শাড়ি তো হচ্ছে। দুটোর পরিবর্তে না হয় একটা হচ্ছে। না হয় আভিজাত্যের মোড়কে ঢাকা ক্যান্ডেল নাইট ডিনার হচ্ছে না, কিন্তু আবেগে জড়ানো ফুটপাতের ফুচকা তো হচ্ছে। না হয় দামি গাড়িতে লং ড্রাইভ হচ্ছে না, কিন্তু ভাঙা জানালায় দাঁড়িয়ে জ্যোৎস্না তো দেখা হচ্ছে। না হয় দামি হীরের লকেট তোমার গলায় ঝুলছে না, কিন্তু বেলি ফুলে তো তোমার খোপা নিত্যদিনই সাজে। ব্যস্তময় ঘরমাক্ত দিনে না হয় তেমন সময় তুমি পাও না বলে ভীষণ অভিমান হয়, কিন্তু রাত নামলেই তো আমাদের ভালোবাসায় সব অভিমান মিথ্যে হয়ে যায়। ভালো আছি, বিশ্বাস করো, খুব ভালো আছি।
কবিতা শেষ করেই ওর হাতে শাড়ি, অবশিষ্ট ফুল আর কবিতার বই ধরিয়ে দিলাম। অভিযোগের সুরে অবনী বলল, এত সবের কি দরকার ছিল? দুহাতে অবনীর করতল ছুঁয়ে বললাম, ভালোবাসি, ভালোবাসি। অবনী আমার শার্টের কলারটা চেপে ধরে মুখ লুকালো বুকে। আমিও জড়িয়ে ধরলাম ওকে পরম মমতায়, যেন এই বুকেই অবনীর একমাত্র আশ্রয়, আর এই মুখই আমার সকল দুঃখের একমাত্র সান্ত্বনা। ভালো আছি পর্ব 1 কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদের সামনে আরও ভালোভাবে উপন্যাস, কবিতা উপস্থাপন করার। ধন্যবাদ আপনাদের সবাইকে।